প্রিয় শুভনুদ্দীবৃন্দ এবং বিশেষ করে ইয়ং জেনারেশন যারা আসলে আজকে প্রতিপাদ্য বিষয়টা স্ক্রিনে বা আমাদের স্টুডিওর ব্যাক স্ক্রিনে দেখেই অনেকে বুঝতে পেরেছেন যে আজকে হচ্ছে ই স্পোর্টস নিয়ে কথা বলবো। আজকে ই স্পোর্টসের জগতের বা আমাদের এই মাল্টিমিডিয়া বলেন, আমাদের এই বিভিন্ন অনলাইন সরগমে বেশ কিছুদিন যাবত না, দীর্ঘদিন ধরেই আমাদের এসবের সাথে কাজ করে যাচ্ছেন আমার অনেক কাছের প্রিয় মোহাম্মদ আবু রায়হান। আবু রায়হানকে অভিনন্দন এবং ওয়েলকাম। আমি স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা খুব আনন্দিত। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। তো যেটা আপনি বললেন যে এই স্পোর্টসকে আসলে আমরা গার্জিয়ানরা বা অনেকে এখনো আমরা এটাকে বুঝি না যে এটা কি। নর্মালি আমরা গেম খেলাকেই ওইভাবেই দেখি যে এটা গেম খেলতেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে বা কম্পিউটারে আসক্ত হয়ে গেছে। বাট দেখা যায় যে আদার্স কান্ট্রি যেগুলো আছে তারা এই স্পোর্টসটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। যে আমরা যেমন ক্রিকেট, ফুটবল খেলি, তো এইরকম জনপ্রিয়তা বা এইরকম সমপরিমাণ প্রাইস পুল ইনডোর আর আউটডোর, হ্যাঁ এখন এটাকে ইনডোর গেমের ভিতর পড়ে। তো এটাকে আমরা বিজ্ঞানের অনেক বিস্ময় আবিষ্কার রয়েছে এর ভিতরে একটা ইনডোর বা চ্যালেঞ্জিং। এই দুর্ভাগ্য হলেও সত্য যে বাংলাদেশের কিছু শিক্ষার্থীরা বা এই গেমাররা ই স্পোর্টসের যে বাইরে যে খেলাটা হয়েছে ইন্টারন্যাশনাল ই স্পোর্টস, সেটায় অংশগ্রহণ করতে পারেনি। এই ব্যর্থতা কাদের মনে করেন? এখন এখানে আমাদের দেশের যে পলিটিক্যাল একটা ইস্যু আছে, যেমন পাসপোর্টের আমাদের অনেক অসুবিধা হয়, যেটা আপনি শুধু অ্যাজ এ অ্যাথলেট হিসাবে না, যে কোনো জেনারেল একটা পার্সন হিসাবে বিভিন্ন দেশে গেলে ভিসা রিজেক্টেড হয়। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের প্লেয়াররা অনেক চেষ্টা করতেছে, বিভিন্ন বাইরের দেশে টুর্নামেন্টে চান্স পেয়ে থাকে। এবং লাস্ট যে ই স্পোর্টসের ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, তো এখানে কোয়ালিফাই এশিয়ার চ্যাম্পিয়ন হয়, কোয়ালিফাই করার পরও ভিসা জটিলতার কারণে যেতে পারে নাই। এটা লোকেশন ছিল উজবেকিস্তান, তো সেখানে এই ভিসা বাংলাদেশের জন্য চালু ছিল না। তো এই যে প্লেয়ারগুলো একটা অর্গানাইজেশন বা একটা টিমের আন্ডারে খেলতেছে, তাদেরকে স্যালারি প্রোভাইড করা হয়। ইভেন এমন স্যালারি প্রোভাইড করা হয় যেটা আমরা নর্মাল পার্সন শুনলে অবাক হয়ে যাবে, বিশ্বাস করবে না। যেমন যদি বলি রেফারেন্স হিসাবে, চায়নাতে 6 মাসের জন্য একটা করে ট্রান্সফার উইন্ডো ক্রিয়েট করা হয়, যে একটা টিমে কোনো প্লেয়ার যদি আসে 6 মাস থাকতে হবে, মানে 6 মাসের একটা চুক্তি। তো এই 6 মাসের জন্য কিছু কিছু প্লেয়ারকে বাংলা টাকায় 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হয়। বাংলাদেশের শিক্ষার্থীর উদ্দেশ্যে কি বলবেন? আসলে পড়াশোনার পাশাপাশি এই ইনডোর গেমটাকে, মানুষ তো বিজ্ঞানের অনেক আবিষ্কার আছে, তার ভিতর প্রযুক্তিগত ঘরের ভিতর একেবারে যদি সারাদিন বদ্ধ অবস্থায় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন রেখে একেবারে দিন রাত খেলে, সেটা তো অভিভাবকের জন্য একটা চিন্তার কারণ হয়েই দাঁড়ায়। আপনার এক্ষেত্রে সেই সমস্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? এখন এখানে কিছু বিষয় আছে, সবকিছুরই একটা ভালো দিক আর একটা খারাপ দিক আছে। তো আপনি যদি কোনোটাই বেশি আসক্ত হয়ে যান, বেশি পড়াশোনা করলেও কিন্তু ক্ষতি হয়। দেখা গেল যে ওর এক্সট্রা নলেজগুলো থাকে না, কোথায় কিভাবে মিশতে হবে, কথা বলতে হবে, এটা ভুলে যায়। বাট সে অনেক জ্ঞানী। তো এখানে ওরকম কিছু বিষয় আছে। তবে যে সকল গেমসগুলো ই স্পোর্টস কেন্দ্রিক, মানে ই স্পোর্টস নিয়ে কাজ করতেছে, তো সব গেমসই কিন্তু ই স্পোর্টস না। আবার ই স্পোর্টস মানে জাস্ট গেম খেলা না, এটাকে বুঝতে হবে যে কোনটা ই স্পোর্টস। তো ই স্পোর্টস কেন্দ্রিক যে সকল গেমস আছে, এগুলো আপনাকে প্রপারলি মনিটর করে, যে আপনার বয়স যদি 18 বছর না হয়ে থাকে, তাহলে আপনি বেশি টাইম খেলতে পারবেন না। গেম থেকে আপনাকে ব্যান করে মানে বের করে দিবে, যে ওই দিন আপনি আর ঢুকতেই পারবেন না। তো প্রাপ্তবয়স্ক না হলে খেলার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। হ্যাঁ, বিভিন্ন ডিভাইসেরও কি বিধিনিষেধ আছে কিনা? মোবাইল, ট্যাব বা ডেস্কটপ হতে হবে এমন কোনো বিধি? হ্যাঁ, এখানে গেমকে কেন্দ্র করে তেমন কিছু পিসি গেমস আছে, ভ্যালোরেন্ট, কাউন্টার স্ট্রাইক, ডোটা 2, এগুলো অনেক প্রাইসফুল। যেমন ডোটা 2-র কথা যদি আমি বলি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস গেম হলো ডোটা 2, যেটার 1 বছরের আপনার প্রাইজ মানি ছিল $40 লাখ। ক্যাম্পেইন থাকে বার্ষিক একটা, তাদের একটা প্রজেক্টে, যে বাংলা টাকায় এখন হিসাব করতেই সময় লাগতে পারে। হ্যাঁ, যে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যে হয়, তার চাইতে বেশি প্রাইস ফুল দেওয়া হচ্ছে এই স্পোর্টস সেকশনে।
তো এক একটা প্লেয়ারের কয়েক লাখ করে স্যালারি হয়, মানে তারা এক একটা প্লেয়ার এক একটা ইনফ্লুয়েন্সার হয়ে যায়। তো বাইরের দেশে এটা একদম একটা ফুললি একটা ইকোসিস্টেমে চলে আসছে। বড় বড় কোম্পানিরা তাদেরকে স্পন্সর করতেছে। যে সকল কোম্পানি আমাদের দেশে শাখাও নাই, সে সকল কোম্পানি সিঙ্গেল একটা প্লেয়ারকে স্পন্সর করতেছে। তো আমরা এই দিক দিয়ে অনেক পিছিয়ে আছি। তো গত মাসে আমাদের বাংলাদেশ সরকার একটা স্টেপ নিয়েছে যে ই স্পোর্টসকে বাংলাদেশের একটা জাতীয় স্পোর্টস হিসেবে ঘোষণা করছে। এটা একটা অনেক পজিটিভ দিক, যে পরবর্তী প্রজন্ম যাতে এই থেকেও ক্যারিয়ার করতে পারে। জি। জি। কারণ আমরা যেহেতু এটা অফিসিয়াল স্বীকৃতি পাওয়ার পরে গেমিং যে কোম্পানিগুলো আছে তারা তাদের একটা শাখা আমাদের দেশে দিচ্ছে। যেমন ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, মোবাইল লিজেন্ড, ব্যাং ব্যাং, দেন হলো আপনার অনার অফ কিংস, এই চারটা স্পোর্টস কোম্পানি বর্তমানে বাংলাদেশে কাজ করতেছে। তো এখানে কিছু কর্মচারী আছে, ডেফিনেটলি তারা বাংলাদেশি। তো বাংলাদেশি কয়েকজন কর্মচারী কর্মসংস্থান হয়ে গেছে। আর তারপর তারা প্রতিটা ভার্সিটি, যেগুলো ওয়েল নোন ভার্সিটিকে কেন্দ্র করে ভার্সিটিতে কম্পিটিশনমূলক একটা টুর্নামেন্ট আয়োজন করতেছে এবং তার একটা প্রাইজ পুল থাকতেছে। তো এই টাকাগুলো কিন্তু বিদেশি কোম্পানি আমাদেরকে দিচ্ছে। আমাদের এখানে হারানোর কিছু নেই, বরঞ্চ যে ভালো করতেছে সে টাকাগুলো নেওয়ার সুযোগ পাচ্ছে। মোহাম্মদ আবু রায়হান তো নিজে একজন গেমার, ফ্রেন্সিয়াল এবং বিভিন্ন ঘটনায় অনলাইনে বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তা আপনার কি ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে বড় হয়ে এরকম ধরনের অনলাইন মার্কেট প্লেস দখল করবেন বা গেম নিয়ে কোনো সুদূর প্রসারী চিন্তা ভাবনা আছে কিনা? এখন ফিক্সড এরকম ছিল না। যেমন ছোটবেলায় আমাদেরকে বলা হয় ক্লাসে বা আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করে যে বড় হয়ে কি হবা। তো এখন ওই রকম কোনো প্ল্যান ছিল না যে আমি বড় হয়ে গেমার হব বা আইটি এক্সপার্ট হব, এমন কিছু না। তবে প্রতিটা পার্সনের একটা বিশেষত্ব থাকে, সবাই সব বিষয়ে চালাক হতে পারে না বা সব বিষয়ে ইন্টারেস্ট ফিল করে না। তো তবে যে যেটাতে ইন্টারেস্ট ফিল করে তার সেটাই করা উচিত। তো একটা পর্যায়ে আইটি প্রোডাক্টে বা টেকনোলজিতে কানেক্টেড থাকা অবস্থায় গেম খেলা হতো। তো গেম খেলতে খেলতে দেখা যাচ্ছে এখানে একটা ক্যারিয়ারের সুযোগ আছে, তাহলে অবশ্যই সেটা আমি গ্রাব করে দেখি। কারণ এটার প্রতি আমার প্যাশন আছে, ইন্টারেস্ট আছে। আমি বুঝতেছি যে আমার এন্টারটেনমেন্টও হচ্ছে, আবার ইনকামও হচ্ছে। আবু রায়হানকে যেহেতু পেয়ে গেছি আমরা, ব্যক্তিগত কিছু করছেন, ঝটপট ছেড়ে নেব যে আবু রায়হানের হচ্ছে প্রিয় খাবার কি? প্রিয় খাবার, বাঙালি খাবার যদি বলা হয় তাহলে আলু ভর্তা আর ডাল ভাত। কমন বাঙালি গ্রাম থেকে বেড়ে ওঠা। তারপরে আপনার হচ্ছে প্রিয় রং কি? প্রিয় রং ব্ল্যাক, কালো। জি। ম্যাক্সিমাম পুরুষদেরই একটা প্রিয় পছন্দের রং। প্রিয় মানুষকে? প্রিয় মানুষ আমার মা, ডেফিনেটলি। সন্তানদের, ছেলেদের মা হয় আর মেয়েদের হচ্ছে বাবা হয়, এরকম মা আইকন হয়, এরকম কিনা? এরকম কিছু ক্ষেত্রে হয়, বাট নর্মালি দেখা যায় মায়েরাই বেশি কেয়ার, যত্ন এবং দরদি বেশি হয়। তো সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি একটা ফিলিং চলে আসে। আরেকটু ব্যক্তিগত ঘটনায় চলে যাব আমরা, যে প্রেমে পড়েছেন কতবার? আসলে এটা সঠিকভাবে বলা যাবে না, কারণ প্রেমে এখন একজন মহান লেখকের উক্তি ছিল যে প্রথম প্রেম বলে কিছু নেই। তো প্রেমে মানুষ একাধিকবার পড়তে পারে। ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার এক্স্যাক্টলি সংজ্ঞা হয় না, মানে ক্যালকুলেটিভ করতে গেলে ম্যাথ হয়, ভালোবাসা হয় না। ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই স্টুডিওতে আসার জন্য। স্পোর্টস নিয়ে ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে সংক্ষেপে যদি কিছু বলতেন। ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে একদম স্পোর্টসকে আমি ক্যারিয়ার হিসেবে নিব, সারা দিন রাত ওটাই খেলবো, এমন কিছু করা উচিত না। ডেফিনেটলি একাডেমিক শিক্ষার প্রয়োজন আছে, একাডেমিক শিক্ষাটা আগে শেষ করতে হবে। এর পাশাপাশি মেইন প্রায়োরিটি হিসাবে স্পোর্টসকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন। আপনাকে স্টুডিওতে পেয়ে আমরা অনেক আনন্দিত। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি। জি, থ্যাংক ইউ।